আপার প্রাইমারি স্পেশাল আমার এই বিশেষ ব্যাচে সায়েন্সের যে টপিক ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে কেমিস্ট্রির মেটালার্জি বা ধাতুবিদ্যা। দেখো, আমি আপার প্রাইমারিতে যেহেতু সায়েন্স সোশ্যাল সায়েন্স দুটো ডিফারেন্ট রয়েছে, তাই সায়েন্সের আমি ব্যাচ আলাদা, আর আর্টসের ক্ষেত্রে এসএসটির ব্যাচ আলাদা। তার মধ্যে সায়েন্স আর ম্যাথের যে সায়েন্স টপিকটা প্রয়োজন, সেই সায়েন্স টপিকটা আমি আজকে আলোচনা প্রথম ক্লাসে এটা শুরু করছি কেমিস্ট্রির ধাতুবিদ্যা দিয়ে। তাহলে প্রত্যেকে হেডিং করে নাও ধাতুবিদ্যা, কারণ এটা দিয়ে শুরু করার এটাই কারণ যে এই ধাতুবিদ্যা চ্যাপ্টারে প্রচুর ইনফরমেটিভ টপিক রয়েছে, যে ইনফরমেটিভ টপিকগুলো আপার প্রাইমারি প্রিভিয়াসের সঙ্গে অনেকটাই মিল পাই। কারণ মিল পাওয়ার এটাই কারণ যে এইখান থেকে জিকে ওরিয়েন্টেড, সায়েন্স ওরিয়েন্টেড কিছু কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, টপিকটা খুব ভালো করে নোট ডাউন করো, দুটো অংশে ভাগ করে ক্লাস নেব। কোনো অসুবিধা থাকলে আমাকে ডিটেলস জিজ্ঞাসা করে নেবে। দেখো, ধাতু, এই ধাতু কাকে বলে আমরা মোটামুটি জানি। এই কিন্তু ধাতুবিদ্যাতে ধাতু ছাড়াও যেটা পড়তে হয় বা ধাতুবিদ্যা কি যদি জিজ্ঞেস করো, তাহলে এটা বলা যায় যে বিজ্ঞানের যে বিশেষ শাখায় ধাতুর আকরিককে লাভজনক এবং সহজ উপায়ে ব্যবহারের জন্য শিল্পোৎপাদন করা সম্ভব হয়, তাকে আমরা বলতে পারি ধাতুবিদ্যা। অর্থাৎ শিল্পোৎপাদন এবং পরিশোধনের যে বিজ্ঞান, তাকে ধাতুবিদ্যা বলা হয়। এই ধাতুবিদ্যা বলার সঙ্গে সঙ্গে যে টপিক দুটো আমাদের আলোচনা করা খুব প্রয়োজন, সেটা হচ্ছে খনিজ। প্রথমেই আলোচনা করব খনিজ, তারপরের স্টেপে আলোচনা করব আকরিক। এই খনিজ আর আকরিকের একটা সম্পর্ক, পার্থক্য সবগুলোই কিন্তু এই ক্লাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে খনিজ কাকে বলে, আকরিক কাকে বলে, আমি বলছি, ব্যাখ্যা করছি, তোমরা কিন্তু ছোট ছোট করে নোট ডাউন করে নাও। খনিজ কাকে বলে, আমরা যখন ভূগর্ভস্থ থেকে কোনো কিছু পাই, সেইটা কি হয়, ভালো করে শুনবে, সেটা কি হয়, সেটা কিন্তু শুধুমাত্র যে ধাতু হিসাবে পাই ডিরেক্ট তা কিন্তু নয়। তার মধ্যে প্রচুর পরিমাণে অশুদ্ধি, তার মধ্যে পাথর, শিলা মানে রূপেই কিন্তু আমরা পেতে পারি। তাহলে যেটা ওইভাবে পাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে খনিজ। হ্যাঁ কি না, ভালো করে শুনবে, সেটা কিন্তু খনিজ। সব খনিজ থেকে কি ধাতু পেতে পারি না। যে সমস্ত খনিজ থেকে সহজে নিষ্কাশন এবং স্বল্প ব্যয়ে নিষ্কাশন করে উচ্চগুণ সম্পন্ন ধাতু পাওয়া যায়, সেটাই হচ্ছে আকরিক। তাহলে খনিজ যেটা মাটি থেকে ডিরেক্ট পাচ্ছি সেটা খনিজ। আকরিক কোনটা, তার মধ্যে যেগুলো স্বল্প ব্যয়ে সহজ প্রক্রিয়ায় ধাতু নিষ্কাশন সম্ভব, সেটাই হচ্ছে আকরিক। তাহলে কিন্তু এটা বলা মুশকিল যে সব খনিজ কিন্তু আকরিক নয়। হ্যাঁ কি না, কারণ অনেক খনিজ থাকে যেগুলো এতটাই শিলা বা পাথর রূপে থাকে, সেখান থেকে প্রপার ধাতু নিষ্কাশন করা সম্ভব হয় না। হ্যাঁ সম্ভব হয়, কিন্তু সেটা বড্ড কষ্টসাধ্য প্রক্রিয়া হওয়ার কারণে সেটা আমরা মানে একটা লাভজনক হিসাবে অ্যাপ্লাই করতে বা ইউজ করতে পারি না। তাই সেই সমস্ত খনিজকে আকরিক বলা চলে না। হ্যাঁ কি না, এরপর আরেকটা জিনিস পড়তে হয়, নোট ডাউন করে যাও, যে খনিজমল। এই খনিজমল কি, দেখো, এই ছোট ছোট টপিক কিন্তু বা ছোট ছোট টার্মগুলোর সঙ্গে আমাদের পরিচয় হওয়ার প্রয়োজন। দেখো, আমরা কি বুঝতে পারছি যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন হবে, তাহলে ধাতু নিষ্কাশন করে ফেলা হচ্ছে মানে ধাতু বাদ দিয়ে অনেক কিছু অপদ্রব্য রয়েছে। অপদ্রব্য বলতে কোনগুলো, মাটি, কাদা, বালি ইত্যাদি, কোনো নুড়ি পাথর যাই হতে পারে। এই মাটি, কাদা, বালি, এই যেগুলো রয়েছে যে মিশ্রিত অবস্থায়, এইগুলোকেই কি বলা হয়, এইগুলোতেই খনিজমল বলা হয়। ঠিক আছে, ভালো করে শুনে রাখার ব্যাপার, যে মনে রাখা উচিত এটা, যে একটা এরকম ভাবে রিপ্রেজেন্ট যদি করি, যে আকরিক মানেই কি, ধাতু প্লাস খনিজমল। ভালো করে শোনো, হ্যাঁ কি না রিপ্লাই করবে, বা অসুবিধা যদি হয় আমাকে জিজ্ঞাসা করে নেবে। দেখো, সব সময় যে ধাতু বেশি থাকবে তা নয়, অনেকাংশে ধাতুর পরিমাণের থেকে খনিজমলের পরিমাণ কোনো কোনো আকরিকে অনেকটাই বেশি থাকে, আর স্বাভাবিকভাবে এটাই হয়ে থাকে। আকরিকের মধ্যে অরিজিনাল ধাতুর থেকে খনিজমলের পরিমাণ অনেক বেশি থাকে। মানে কিছু কিছু করে দেখা যায় মাত্র 2 থেকে 4% ধাতু রয়েছে, বাকিটা সবটাই খনিজমল। বোঝা গেছে? দেখো, তাহলে ধাতুবিদ্যা চ্যাপ্টারের আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানা প্রয়োজন, যেটা আমি দ্বিতীয় ক্লাসে ডিসকাস করব, সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন।
এই ধাতু নিষ্কাশন তার পদ্ধতি কি, উপায় কি, ব্যাপার, এটা কিন্তু আমরা পরের ক্লাসে ডিসকাস করব। দেখো, এমনি কোনো ব্যাচে যেখানে জেনারেল সায়েন্স পড়তে হয়, সেই জেনারেল সায়েন্সে আমি তো ক্লাস নিই অন্যান্য ব্যাচে, তো সেই সমস্ত ব্যাচে যেভাবে কেমিস্ট্রিকে একটু কঠিনভাবে ডেপথলি আলোচনা করি, এই আপার প্রাইমারি সায়েন্স সেকশনের মধ্যে এতটা ডেপথলি আলোচনা করব না। তবে এমনভাবে আলোচনা করব যাতে তোমাদের ম্যাথ আর সায়েন্স মিলে 60-60 পাওয়ার মতো একটা একটা জায়গা তৈরি হয়। কারণ 60-60 বা ওই 60-এর মধ্যে 55-58 না পেলে তোমার স্কোর কিন্তু বাড়বে না। এখন 150-এর মধ্যে 130 প্লাস পেতেই হবে, কারণ টেটের ওয়েটেজ আপার প্রাইমারি ক্ষেত্রে 40 নাম্বার। ঠিক আছে, চল তাহলে এরপরে আমরা কোন কোন টপিক নিয়ে ডিসকাস করব। আমরা প্রথমেই আলোচনা করব আজকে ছোট্ট টপিক, বিভিন্ন ধাতু ও তার আকরিক। বিভিন্ন ধাতু ও তার আকরিক, ধাতু ও তার আকরিক, ভালো করে শুনবে, ভালো করে বুঝবে। বিভিন্ন ধাতু ও তার আকরিক। দেখো, তাহলে আমাদের একটা কোশ্চেন ওরিয়েন্টেড আলোচনা করার ক্ষেত্রে এই আকরিকের ইনফরমেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আকরিকের ইনফরমেশন বলতে আমরা মোটামুটি 4টে ধাতু নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, কি কি 4টে ধাতু ডিসকাস করেন, কি কোন কোন ধাতু করা উচিত। আমি সংকেত লিখছি, আশা করব তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সংকেত সম্বন্ধে আইডিয়া রয়েছে। আমার জেনারেল কম্বাইন্ড ব্যাচে বা ডাব্লিউবিসিএস ব্যাচে বা রেলের ব্যাচে একটা সমস্যা কি হয় জানো তো, যে আর্টসের স্টুডেন্টরা যেহেতু সায়েন্সের ক্ষেত্রে স্টুডেন্টদেরকে পড়াতে হয়, তো ওদেরকে অনেক গোড়া থেকে বুঝিয়ে দিতে হয়, কারণ ওরা মাধ্যমিকের পর থেকে সেই অর্থে সায়েন্স পড়েনি। কিন্তু তোমরা অনার্স পর্যন্ত মোটামুটি সায়েন্স নিয়ে একটা চর্চা করেছো, মানে গ্র্যাজুয়েশন পর্যন্ত। তো আমি সংকেত লিখে তোমাদেরকে এই এটা ধরতেই পারি যে তোমরা সংকেত চেনো বা জানো। তাহলে আমরা 4টে ধাতুর উপর বিশেষ গুরুত্ব দেব: আয়রন, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম। ওকে, যখন এমসিকিউ ক্লাস নেব তখন যদি অন্য কোনো আকরিকের তথ্য আসে তখন সেটা কিন্তু আলোচনা করব। তাহলে আমাদের প্রথম আলোচনার টপিক হবে আয়রন, কপার, জিঙ্ক আর অ্যালুমিনিয়াম। আজকে মোটামুটি এর যে আকরিকগুলো রয়েছে প্রত্যেকটা আকরিক কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, চলো প্রথমে হেডিং করো আয়রন, এফি বা আয়রন। দেখো, আয়রন একটা ধাতু। আয়রন ধাতুর বিভিন্ন ব্যবহার রয়েছে, কি হিসাবে ব্যবহার সংকট ধাতু সেটা ডিসকাস তো করবোই। তার আগে আয়রনের ক্ষেত্রে যে এইগুলো রয়েছে, মানে খনিজগুলো বা আকরিকগুলো রয়েছে, সরি খনিজ বলা ঠিক নয়, আকরিকগুলো রয়েছে, তার নাম ও সংকেত কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফার্স্টে নোট ডাউন করো, প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ আকরিকের নাম কি? ম্যাগনেটাইট। এই নামটা সম্বন্ধে তোমাদের পরিচয় থাকা উচিত। সংকেত কিন্তু গুরুত্বপূর্ণ, Fe3O4। ঠিক আছে, দেখো অনেকেই আছো যারা আপার প্রাইমারির সঙ্গে সঙ্গে রেলের পরীক্ষাও দাও, ডাব্লিউবিসিএস পরীক্ষা দাও, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তাহলে দেওয়া উচিত। তো এই টপিকগুলো একটু ভালো করে যদি খাতায় নোট ডাউন করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা অন্য পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। ম্যাগনেটাইট লিখলাম। নেক্সট নোট ডাউন করো রেড হিমাটাইট। নোট ডাউন করবে রেড হিমাটাইট। সংকেত কিন্তু গুরুত্বপূর্ণ, সংকেত মনে রাখা উচিত যে কি Fe2O3, Fe2O3। তারপরে কি ব্রাউন হিমাটাইট, ব্রাউন হিমাটাইট। দেখো খুব ভালো করে ইনফরমেশনগুলো মনে রাখো, আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কি 2Fe2O3, তার সঙ্গে কেলাস জল রয়েছে 3 অণু, 3H2O, হ্যাঁ কিনা। তারপর নোট ডাউন করবে সিডারাইট। সিডারাইট নাম অনেকেই শুনে থাকে, কিন্তু কোন একটা পরীক্ষায়, খুব সম্ভবত রেলের পরীক্ষায় একটা সিডারাইট যে কোশ্চেনটা আসেনি, এসছিল, ব্যাকেটে লিখে রাখি ওই জন্য। এই সিডারাইটকে বলা হয় স্প্যাথিক আয়রন। যখন একটা টপিক ডিসকাস করছি সেই টপিকের মধ্যে যা যা ইনফরমেশন জানা উচিত জেনে নেওয়া ভালো। ওকে, এক্সাম ওরিয়েন্টেড না পড়াশোনা করে টপিক ওরিয়েন্টেড পড়াশোনা করা ভালো। অর্থাৎ আমি যদি মেটালার্জি ডেপথলি কভার করি, আপার প্রাইমারি যেমন হবে, যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। তাহলে এর সংকেত কি? ফেরাস কার্বনেট, FeCO3। কোশ্চেন দেয়, এটা কিন্তু লিখে নামে লিখছি না। FeCO3 মানে ফেরাস কার্বনেট। এই ফেরাস কার্বনেট কি? এটাই সিডারাইট নামে পরিচিত। এটি কিন্তু স্প্যাথিক আয়রন নামেও কিন্তু পরিচিত। নেক্সট হচ্ছে, এই নামটাও খুব পরিচিত, আয়রন পাইরাইটস। ওকে, আয়রন পাইরাইটস। এই আয়রন পাইরাইটস, এটা এর সংকেত কি? এর হচ্ছে FeS2। ওকে, মনে থাকবে। তাহলে একটা জিনিস ভালো করে দেখে নাও যে
এই যে দুটো নাম বললাম, এটা কি সংকেত? দেখো লাস্টে অক্সাইড, হ্যাঁ কি না? তাহলে এই দুটো কি হিসাবে এক্সিস্ট করে? দেখো এটা হয়তো আপার ফাইবারের জন্য ইম্পর্টেন্ট নয়, তো আমি বলে রাখছি। এই দুটো এক্সিস্ট করছে অক্সাইড রূপে। দেখো অক্সাইড তার সঙ্গে জল, তাহলে বলতে পারি এই দুটো এক্সিস্ট করে কি হিসাবে? অবস্থান করে শোধক অক্সাইড হিসাবে বলতে পারি। দেখো এই ইনফরমেশনগুলো কিন্তু আমি এক্সট্রা দিয়ে রাখছি। স্প্যাথিক আয়রন বা সিডারাইট, সংকেত দেখেই বুঝতে পারছো কার্বনেট, তাহলে কি হিসাবে অবস্থান করছে? কার্বনেট রূপে, হ্যাঁ কি না? আর S2 সালফাইড, তাহলে কি হিসাবে অবস্থান করছে? সালফাইড রূপে। দেখো এই যে প্রথম আমি আয়রনের ক্ষেত্রে লিখলাম এরকম, তোমরা দেখবে এটা ভালো করে খেয়াল রাখবে, যখন আমি কপার জিঙ্ক অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে করব না, ঠিক একইভাবে এরকমভাবে অক্সাইড সালফাইড কার্বনেট এই রূপগুলোতেই মোটামুটি থাকে। হ্যাঁ, শুধু যে অক্সাইড কার্বনেট সালফাইড তা কিন্তু নয়, কোনো কোনো ক্ষেত্রে সিলিকেট রূপেও থাকতে পারে, কোনো কোনো ফ্লুরাইড রূপেও থাকতে পারে। যেগুলো থাকার আমি কিন্তু ইনফরমেশনগুলো দিয়ে রাখবো। ভালো করে খাতা বানাও, খাতায় নোট ডাউন করো। আপার প্রাইমারি ক্ষেত্রে কিন্তু মাস্ট কোর টার্গেট বলে দিচ্ছি, প্রত্যেকের ক্ষেত্রে 130+ পেতেই হবে। ওকে, দেখো প্রতিটা ডিফারেন্ট সাবজেক্টের ম্যাম স্যার রয়েছেন। যদি কোনো স্যার ম্যাম ইনক্লুডিং আমার ক্লাস নিয়ে যদি কোনো সমস্যা বা কোনো কিছু রিভিউ বা কোনো কিছু একটা ফিডব্যাক থাকে, অফকোর্স আমাকে জানাবে। ঠিক আছে, আমার ফোন নাম্বার কিন্তু প্রত্যেক কাছেই রয়েছে। পরের যে টপিক নিয়ে ডিসকাস করব, পরের যে ধাতু নিয়ে আলোচনা করব, হেডিং করে নাও CU। CU মিন্স কপার বা তামা। তাহলে তামার আমরা কিন্তু বেশ কিছু আকরিক পরপর পড়ব। প্রথমেই আমরা পড়ব যেটা সব থেকে ইম্পর্টেন্ট, চ্যালকোপাইরাইটস। নোট ডাউন করে নাও, চ্যালকোপাইরাইটস, এগুলো খাতায় নোট ডাউন করা উচিত। আমি একটা নোট দেব বটে, তবে আমি বারবার প্রতিটা ব্যাচে বলি খাতায় রেডি করার মতো ভালো কিছু কিন্তু হয় না। এই চ্যালকোপাইরাইটসকে আর এক নামও বলা হয়, কি বলা হয় জানো? এটাকে বলা হয় কপার পাইরাইটস। কপার পাইরাইটস, এই কপার পাইরাইটস এর ফর্মুলা কি? কপার পাইরাইটস এর ফর্মুলা হচ্ছে Cu2S। আর একটা কমপ্লিকেটেড বা কম্পাউন্ড রয়েছে যেটা হচ্ছে Fe2S3, মনে থাকবে। এটা কিন্তু একটা পরস্পর এক সহবস্থান করে Cu2S আর Fe2S3। তাহলে বোঝা উচিত যেটা কি হিসাবে অবস্থান করছে, এটা কিন্তু অবস্থান করছে সালফাইড রূপে। নেক্সট আরেকটা খুব চেনা পরিচিত রয়েছে, কি? কপার গ্লান্স। এটা ছোটবেলা থেকে ক্লাস 7-8 এর বইতে রয়েছে। কপার গ্লান্স, এটা কি হিসাবে অবস্থান করে? এটা করে Cu2S, মনে থাকবে। Cu2S কিউ প্লাস সালফাইড হিসাবে অবস্থান করে। নেক্সট আমরা নোট ডাউন করে নেবে কিউপ্রাইট। কিউপ্রাইট ফর্মুলা কি? যখনই লাস্টে আইট থাকে তার মানে এটা অক্সাইড মনে করতে হবে, দ্যাট ইজ কিউ প্লাস অক্সাইড Cu2O, হ্যাঁ কি না? নেক্সট কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন, অ্যাজুরাইট কোশ্চেন দেয়। অ্যাজুরাইট কোন ধাতুর আকরিক, বা নিচের কোনটি কপারের আকরিক, এরকম কিন্তু কোশ্চেন দেয়। অ্যাজুরাইটের ফর্মুলা একটু কমপ্লিকেটেড, কিউপ্রিক কার্বনেট CuCO3, তার সঙ্গে রয়েছে কিউপ্রিক হাইড্রক্সাইড CuOH2। আচ্ছা, এর আগে একটু দুই বসাও, কেন কেনুর সঙ্গে এইভাবে কিন্তু কোলাবোরেট করে থাকে। ওকে, এটাও কিন্তু কি হিসাবে অবস্থান করছে? কার্বনেট রূপে অবস্থান করে। নেক্সট নোট ডাউন করবে ম্যালাকাইট। নেক্সট নোট ডাউন করবে ম্যালাকাইট। এই ম্যালাকাইট আর অ্যাজুরাইট দিয়ে কিন্তু কপারের কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। ম্যালাকাইট বলতে কি, এটাও কিন্তু কার্বনেট রূপে অবস্থান করে। এর ফর্মুলা কি? একই ফর্মুলা, অ্যাজুরাইটের মতোই। আগেরটা 2 অণু ছিল, এটা 1 অণু থাকবে। ওকে, তাহলে কোনটা কি হিসাবে অবস্থান করছে এটা নিশ্চয়ই ক্লিয়ার। এই দুটো কি হিসাবে অবস্থান করছে? কার্বনেট রূপে অবস্থান করছে। আর একটু যদি ইনফরমেশন এক্সট্রা দিই, এরা ক্ষারকীয় কার্বনেট রূপে অবস্থান করে। এটা কি হিসাবে অবস্থান করছে? অক্সাইড হিসাবে অবস্থান করছে, হ্যাঁ কি না? কপার গ্লান্স কি হিসাবে অবস্থান করছে? কপার গ্লান্স সালফাইড রূপে। এই দুটো কিন্তু সালফাইড হিসাবে অবস্থান করছে। কোনো ডাউট, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। কোনো অসুবিধা থাকলে, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করে নেবে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। মনে থাকে জানো তাহলে Cu এর ক্ষেত্রে এই যে 5টা, কপারের ক্ষেত্রে যে 5টা আকরিক বললাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরের দিনের ক্লাস আমার শুরু করবই প্রথমে সংকর ধাতু দিয়ে। সংকর ধাতু কিন্তু এই যে কয়েকটা
বিশেষ যে চারটে বললাম, এই চারটেই কিন্তু প্রধান হিসাবে থাকবে, তাই এই চারটের উপর কিন্তু আমরা ফোকাস করেছি। ওকে, চলো কপারের পর আমরা যেটা নিয়ে ডিসকাস করব, অত্যন্ত সহজ টপিক, জিঙ্ক, জেড বা জিঙ্ক। তাহলে জিঙ্কের আকরিক কি কি নোট ডাউন করে নাও, প্রত্যেকে এটা জানে, জিঙ্কের প্রথম আকরিকের নাম হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। জিঙ্ক ব্লেন্ডের ফর্মুলা অনেকেরই মুখস্থ, কি ফর্মুলা? ZnS। তাহলে কি হিসাবে অবস্থান করছে? জিঙ্ক সালফাইড, অর্থাৎ সালফাইড রূপে অবস্থান করছে। নেক্সট, ক্যালামাইন, খুব গুরুত্বপূর্ণ, ক্যালামাইন। ক্যালামাইন কি হিসাবে অবস্থান করে? কার্বনেট রূপে, অর্থাৎ জিঙ্ক কার্বনেট। নেক্সট নোট ডাউন করবে জিঙ্কাইট। কাইট কথার অর্থ কি? কাইট কথার লাস্টে যখন কাইট থাকে তখন কি বলি আমরা? অফকোর্স অক্সাইড, জিঙ্ক অক্সাইড মানেই কিন্তু জিঙ্কাইট, মনে রাখার ব্যাপার। নেক্সট হচ্ছে উলমেয়াইট। এই উলমেয়াইট দিয়ে কিন্তু কোশ্চেন দেয়। ওকে, উলমেয়াইট। দেখো আপার প্রাইমারি বলতে 6, 7, 8, অর্থাৎ 6, 7, 8-এর ক্ষেত্রে যে সমস্ত টপিকগুলো স্টুডেন্টদেরকে পড়ানো প্রয়োজন সেইটাই কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। উলমেয়াইট, সরি, আমার স্পেলিংটা ভুল লেখা হয়েছে, যে উলমেয়াইট নয়, উইমেলাইট লিখে নাও, উইলেমাইট। এক্সট্রিমলি সরি, বলেছিও ভুল, লিখেছিও ভুল, নোট ডাউন করে নাও, Zn2SiO4। ওকে, চলো তাহলে কোনটা কি হিসাবে অবস্থান করছে একটু নোট ডাউন করে নেওয়া প্রয়োজন, কম বেশি প্রত্যেকেই জানি। সালফাইড তোমরা আমার আগে লিখে ফেলা উচিত। ক্যালামাইন বলতে কার্বনেট রূপে অবস্থান করছে। জিঙ্কাইট বলতে সংকেত দেখেই বুঝতে পারছো অক্সাইড রূপে অবস্থান করছে। লাস্টেরটা প্রথম আমরা দেখছি, দ্যাট ইজ সিলিকেট রূপে অবস্থান করছে। উইলেমাইটটা সিলিকেট রূপে অবস্থান করছে, মনে থাকবে? হ্যাঁ কি না? চলো নেক্সট আমরা যেটা ডিসকাস করব, শেষ যে ধাতু নিয়ে, শেষ যে ধাতুর আকরিক নিয়ে, নোট ডাউন করে নাও, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের কিন্তু বেশ কিছু রয়েছে, হিউজ রয়েছে, বেশ অনেকগুলো রয়েছে। চলো প্রত্যেকটা পড়বো। প্রথম সব থেকে পরিচিত বক্সাইট, সব থেকে পরিচিত বক্সাইট। ওকে, বক্সাইটের ফর্মুলা কি? অ্যালুমিনা Al2O3, তার সঙ্গে 2 অণু জল। ওকে, তার সঙ্গে 2 অণু জল। সেকেন্ড, বক্সাইটের পরে যেটা নিয়ে আলোচনা করা দরকার, গিপসাইট। প্রত্যেকটা নাম যেন খুব ভালো করে খাতায় লেখা থাকে, শুধু খাতায় লেখা না, যেন মুখস্থ থাকে। কি হবে? Al2O3, 3 অণু জল। দেখো জল, শোধক জলের অণু সংখ্যা পরিবর্তন হচ্ছে, কেলাস জলের, তার সঙ্গে কিন্তু নামও পরিবর্তন হচ্ছে। নেক্সট নোট ডাউন করবে যে ডায়াস্পোর, ডায়াস্পোর। ওকে, এই ডায়াস্পোরের ফর্মুলা কি? Al2O3, 1 অণু জল। দেখো তিনটে জলের নাম্বার চেঞ্জ হচ্ছে, শোধক জলের, আর নাম আর ফর্মুলা কিন্তু পরিবর্তন হচ্ছে। নেক্সট কোরান্ডাম। ওকে, এই কোরান্ডাম কি? কোরান্ডাম কিন্তু যেখানে অ্যালুমিনার সঙ্গে আর কোনো জল অণু থাকে না। ওকে, নেক্সট নোট ডাউন করবে ক্রায়োলাইট। নেক্সট নোট ডাউন করবে ক্রায়োলাইট। ওকে, ক্রায়োলাইটের ফর্মুলা কি? ক্রায়োলাইটের ফর্মুলা হচ্ছে AlF3, তার সঙ্গে 3 অণু সোডিয়াম ফ্লোরাইড। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে লিখে রাখো অ্যালুনাইট। অ্যালুনাইট, অ্যালুনাইট। অ্যালুনাইটের ফর্মুলাটা একটু কঠিন, মনে রাখতেই হবে, নোট ডাউন করে নাও, যে K2SO4, যেটা পটাশিয়াম সালফেট, তার সঙ্গে অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 এর হোল 3, তার সঙ্গে থাকবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH হোল 3, এটা ক অণু, এটা থাকে হচ্ছে 4 অণু। হ্যাঁ কি না? তারপরে নোট ডাউন করো ফেলসপার। তারপর নোট ডাউন করবে ফেলসপার। ওকে, খুব গুরুত্বপূর্ণ। ফেলসপারের ফর্মুলা কি? K2O, তার সঙ্গে Al2O3 আর সিলিকা, অর্থাৎ 6 অণু SiO2, মনে থাকবে? দেখো এর কিন্তু বেশ কয়েকটা রয়েছে। লাস্টে নোট ডাউন করো, লাস্ট যেটা, যেটাকে বলা হয় কেউলিন। এই কেউলিন কথাটা তোমরা শুনে থাকবে। আমরা দৈনন্দিন জীবনে যে চীনামাটি ইউজ, কথাটা বারবার বলি, চীনামাটি,
সেটাই কিন্তু কেওলিন নামে পরিচিত। কেওলিনের ফর্মুলাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। Al2O3, তার সঙ্গে 1 অণু সিলিকা, তার সঙ্গে 2 অণু জল। ওকে, মোটামুটি এইগুলোই। আচ্ছা, আর একটা আমি মিস করে গেছি, আর একটা নোট, লাস্ট নোট ডাউন করে নাও। স্পাইনেল। ওকে, স্পাইনেল স্পেশাল নাম। দেখো, এর থেকে বেশি ইনফরমেশন কিন্তু আমার কাছে সেই অর্থে নেই, যেটুকু আমার রেডি করা আছে আমি তোমাদেরকে নোট ডাউন করে দিচ্ছি। এর ফর্মুলা কি? MgAl2O4। ওকে, এবার আমাদের আলোচনায় আসতে হবে। মোটামুটি কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9টা বললাম। এরপরে আলোচনা করার প্রয়োজন যে কি কি হিসাবে অবস্থান করছে। দেখো, এই যে তিনটে, এই তিনটে কি হিসাবে অবস্থান করছে? সোদক অক্সাইড হিসাবে। অক্সাইড অ্যাজ ওয়েল অ্যাজ জল রয়েছে, সোদক অক্সাইড। কোরান্ডাম, কোরান্ডাম কি হিসাবে? কোরান্ডাম অবস্থান করছে অক্সাইড হিসাবে, তবে সোদক নয়, এটা হচ্ছে অনাদ্র অক্সাইড হিসাবে অবস্থান করছে। হ্যাঁ কি না? হচ্ছে ক্রায়োলাইট। ক্রায়োলাইট কি হিসাবে অবস্থান করছে? নোট ডাউন করে নাও। ফ্লুওরাইড হিসাবে অবস্থান করছে, যেহেতু NaF সোডিয়াম ফ্লুরাইড আছে। অ্যালুনাইট, অ্যালুনাইট কি হিসাবে অবস্থান করে? দেখো, সালফেট আছে, অফকোর্স এটা সালফেট হিসাবে অবস্থান করবে। হ্যাঁ কি না? যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফেলসপার, ফেলসপার কি? ফেলসপার দেখো সিলিকা আছে, এই দুটো কি, কেওলিন আর ফেলসপার, এই দুটো কি হিসাবে অবস্থান করে? সিলিকেট রূপে অবস্থান করে। ভালো করে নোট ডাউন করে নাও। এরপর MgAl2, অর্থাৎ স্পাইনেল, দেখে কি মনে হচ্ছে? দেখো, এটা কিন্তু অক্সাইড, তবে এর মধ্যে যেহেতু ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম দুটো ধাতু বর্তমান, তাই এটাকে বলতে পারি যে এটা মিশ্র অক্সাইড হিসাবে অবস্থান করছে। ওকে, মিশ্র অক্সাইড হিসাবে কিন্তু অবস্থান করছে। মনে থাকবে। দেখো, এই ইনফরমেশন গুলো অনেক, মানে বলবো না যে খুব কম ইনফরমেশন, অনেক ইনফরমেশন কিন্তু আমি লেখালাম। এগুলো খাতায় যেন ভালো করে নোট ডাউন করা থাকে। এই টপিক যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওকে, দেখো, এরপরে আমরা আলোচনা শুরু করব সংকর ধাতু নিয়ে। নোট ডাউন করে রাখো, আজকে আর নয়, সংকর ধাতু আমি জাস্ট পরের দিন ক্লাসে, পরের সপ্তাহের ক্লাসে আলোচনা করব। সেখানে আলোচনা করব সংকর ধাতু কি কি ভাবে তৈরি হচ্ছে, তার কি কি ইউজ, বিভিন্ন পারদ সংকর, তারপরে ধাতু নিষ্কাশনের পদ্ধতি। এই তিনটে টপিক করলে আমাদের এই ধাতুবিদ্যার ক্লাস কিন্তু কমপ্লিট। যেহেতু পরীক্ষা এখনো দেরি আছে, আমি খুব ধীর গতিতে শুরু করছি। তো পরে যখন আমাদের অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে, সাবজেক্টের টপিক আমরা বুঝতে পারবো, সাবজেক্ট কিভাবে পড়তে হবে, কি ব্যাপার, তখন আমাদের এই ক্লাস নেওয়া বা পড়ানোর আমি রুটিন কিছুটা হলেও চেঞ্জ করব। ওকে, ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই।